অফিস থেকে বাড়ি ফেরার পথে শুধু একটি জঙ্গল পড়ে। জঙ্গলটি পার হলেই বাড়িতে পৌঁছে যাওয়া যায়। যথারীতি প্রতিদিনের মতো কাজ সেরে অফিস থেকে রওনা দিলাম। সেদিন বিজয় রাত হয়ে গিয়েছিল, তাই সাইকেল নিয়ে জোরে ছুটতে থাকলাম। কিছু দূর যেতেই দেখলাম আকাশে ঘন কালো মেঘ করেছে। গাছগুলো এলোমেলোভাবে দুলতে শুরু করেছে। প্রকৃতি যেন এক বিভৎস রূপ নিয়ে ফেলেছে। প্রবল ঝড় নেমেছে। দিকে দিকে গাছপালার ডালগুলো যেন ভেঙে ভেঙে পড়ছে। তাই আর দেরি না করে সাইকেলটার গতি আরো বাড়িয়ে দিলাম, আরো জোরে ছুটতে থাকলাম। ভাবলাম কোনো মতে যদি ঝড় শুরু হওয়ার আগে বাড়িতে পৌঁছানো যায়। কিন্তু সেই বিভৎস রাতে যে আমার সাথে ঘটে যাবে, সেই হৃদয় কাঁপানো ভৌতিক ঘটনাটি, তা আমি জানতাম না। জানলে হয়তোবা আমি অফিসে যেতাম না। সাইকেল চালিয়ে কিছু দূর যেতে যখন আমি জঙ্গলের মাঝখানে চলে এলাম, তখন আমি এক বিভৎস দৃশ্য দেখে সাইকেল থামালাম। দেখলাম দূরে একটি বৃদ্ধ লোক হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। এই বিভৎস দৃশ্য দেখে আমার গৌতম রায়ের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, সেই গৌতম রায়, যেও এইভাবে হারিকেন নিয়ে একটি রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। তারপর মনে খানিকটা সাহস জাগলো। ভাবলাম, না, গৌতম রায় এখানে আসবে কোত্থেকে? সে তো চুচু রায়। কলকাতায় এইসব ভূত প্রেরিতের কথা না, না, এটা মানুষকে বললেও মানুষে বোকা মনে করবে। যাই হোক, এগিয়ে গিয়ে দেখি লোকটি হয়তোবা কোনো বিপদে পড়েছে। তাই আর দেরি না করে সেই বৃদ্ধ লোকটির কাছে এগিয়ে গেলাম। খানিকটা কাছে এগুতে আমি দেখলাম, এ কি, এ যে রহমত চাচা। হ্যাঁ, দিব্যি রহমত চাচা তো। এখানে হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে কেন? রহমত চাচাকে তো চুচুড়ায় দেখেছিলাম। হয়তোবা রহমত চাচা এখানে কোনো কাজের সন্ধানে এসেছে। যাই হোক, লোকটি আমাকে বেজায় যত্ন করেছিল, তার সে কৃতিত্ব ভোলার নয়। তাই ভাবলাম এই ঝড় বাদলের রাতে লোকটিকে আমার বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে যতটা বাড়ি যত্ন আত্মি করি আর কি। লোকটি আমার জন্য যা করেছে তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাই আমি হাসতে হাসতে লোকটির কাছে গিয়ে বললাম, তা চাচা, আপনি এখানে কেন? কি কোনো কাজের সন্ধানে এসেছেন? চাচা বললেন, না বাবা, কাজের সন্ধানে নয়, এসেছি তোর জন্য। তোর ঘাড় মোটকে রক্ত চুষে খাবো, তার জন্য এসেছি আমি। এ কি, যে সে গৌতম রায় বিভৎস কণ্ঠ। তাহলে আমি কি সে গৌতম বাবুর কবলে আবার পড়ে গেলাম? ওই ভেবেছিলে আমার হাত থেকে বেঁচে গেছিস? ভুল ভেবেছিস। আমার হাত থেকে কেউ বাঁচতে পারেনি আজ পর্যন্ত, তুইও বাঁচবি না। সেদিন রাতে তোকে মারতে যাব এমন সময় ওই লোকটি এখানে চলে আসে, আর তোর জন্য সেদিনের রাতটাই ছিল শেষ রাত। ভেবেছিলাম পরের দিনই তোকে মেরে ফেলবো, কিন্তু পরে জানতে পারি তুই সেখান থেকে চলে গিয়েছিস। তবে আমার হাত থেকে কেউ প্রাণ নিয়ে বাঁচতে পারে না, তুইও বাঁচবি না। তোকেও আজকে রাতে মেরে ফেলবো। আমার সাথে আজ পর্যন্ত যারা বাজি ধরেছে তারা কেউই প্রাণ নিয়ে ফিরতে পারেনি। আর তুই ভেবেছিস আমার হাত থেকে বেঁচে যাবে? এতটা সহজ আমার হাত থেকে বাঁচা। বলেই সে বিভৎস হাসি দিল। সেই হৃদয় কাঁপানো হাসি শুনে আমার হাড় হিম হয়ে গেল। বাঁচার কোনো উপায় নেই আমার আজকে। হঠাৎ আমি পিছন থেকে দেখতে পেলাম ঝোপঝাড়ের ভিতর থেকে
সেই বীভৎস কঙ্কাল বাহিনী বেরিয়ে পড়ল। তারা অনেকক্ষণ ধরে আমার উপর নজর রেখেছিল। হঠাৎ সেই কঙ্কাল বাহিনীর বিকট হাসিতে আমার কান ফেটে গেল। বুকের হাড়গুলো যেন কেঁপে উঠল। সে কি বিভৎস দৃশ্য! ভাবলুম, সেই তিন নারী মূর্তি কোথায়? হঠাৎ উপরে তাকাতে দেখলুম গাছের সাথে উল্টোভাবে ঝুলছে সেই তিন নারী মূর্তি। পিছন থেকে শুনতে পেলাম, বাবু, আপনি যাবেন কোথায়? ট্রেন ধরে দিব নাকি? হঠাৎ আমি দেখলাম রহমত চাচা আমার পিছনে দাঁড়িয়ে আছে। কিন্তু এ তো সেই রহমত চাচা নয়। চোখ দুটো থেকে বিভৎস আলো বেরিয়ে পড়েছে, মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কিন্তু তার চেয়ে হৃদয় কাঁপানো বিষয়, রহমত চাচার মাথাটা তার গলার সাথে নেই, মাথাটা রয়েছে তার হাতে। এই যে স্কন্দ কাটা ভূত, চাচার হাতে দেখলাম মাথাটা একবার উপরে করছে তো একবার নিচে করছে। গলা থেকে রক্ত ঝরে পড়ছে। মনে হয় চাচাকেও বিভৎসভাবে হত্যা করেছে গৌতম রায়। এই কথা ভাবতেই আমার হৃদয় কেঁপে উঠল আবার। একদিক থেকে এগিয়ে আসতে লাগলো সেই তিন বিভৎস নারী মূর্তি, অন্য দিক থেকে এগিয়ে আসতে লাগলো গৌতম রায়। পিছন থেকে দেখলাম রহমত চাচাও হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। সাথে রয়েছে চারিদিক থেকে সেই কঙ্কাল বাহিনী। আজকে আমার বাঁচার কোনো উপায় নেই। ভাবলাম কিছুক্ষণ পরেই হয়তোবা আমার ঘাটটা চিরে ফেলবে গৌতম রায়। এই কথাই ভাবছিলাম, হঠাৎ পিছন থেকে দুটো কণ্ঠস্বর ভেসে এলো, দাঁড়া, আমার বন্ধুকে মেরে ফেলবি? এত সাহস তোর গৌতম রায়? আমার বন্ধুকে মেরে ফেলবি? আজ তোর ঘাড় মুটকে দেব গৌতম রায়। হঠাৎ আমি পিছনে তাকিয়ে দেখলাম এই যে উৎস আর কৌশিক, কিন্তু তাদের চেহারাগুলো বিবর্ষ হয়ে রয়েছে। চোখগুলো থেকে লাল আগুনের শিখা বেরোচ্ছে, মুখ থেকে রক্ত পড়ছে। হঠাৎ গৌতম রায় বলে উঠল, তোদের এত সাহস! আমার হাতে মরেও শান্তি পেলি না, আবার ফিরে এলি? তবে আয় দেখ, দেখ আমার কত ক্ষমতা। হঠাৎ কৌশিক বলে উঠল, ওকে ছেড়ে দে, না হলে তোদের ঘাড় মুটকে রক্ত খাবো। শয়তান, ছেড়ে দে ওদের। হঠাৎ গৌতম বাবুর পিছন থেকে কঙ্কালগুলো বলে উঠল, তবে রে বেটা, আয় আয় বেটা ছেলে, আয় দেখি তোদের কি সাহস, আয়। হঠাৎ আমি দেখলাম উৎস এবং কৌশিকের পিছন থেকেও অসংখ্য কঙ্কাল বেরিয়ে পড়ল। বুঝতে বাকি রইল না, এরা হচ্ছে সেই কঙ্কাল যারা গৌতম বাবুর হাতে মরেছে। সেই কঙ্কালগুলো কিলকিল করে হেসে উঠল। বলল, তোরা বুঝেছিস তোরাই পারবে, আমরা আজকে তোদের গৌতম বাবুকে মেরে ফেলবো। তবে রে বেটা, আয় আয় বেটা ছেলে, আয় দেখি তোদের কি সাহস, আয়। এই বলেই দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে গেল। আমি সেখান থেকে আর দিকপাস না দেখে দৌড়ে ছুটে পালালাম। কিছু দূর যেতে আমি পিছনে তাকিয়ে দেখলাম দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হচ্ছে। একে একে এক একটা কঙ্কাল ছিটকে পড়ছে বিভিন্ন জায়গায়। কিছু দূর যেতেই আমি শুনতে পেলাম বিভৎস দুইটি কণ্ঠ আমাকে ডাকছে। তারা বলছে, উপেন্দ্র, যাস নে ভাই, যাস নে, দাঁড়া। উপেন্দ্র, উপেন্দ্র যাস নে, যাস নে উপেন্দ্র, দাঁড়া। কণ্ঠ দুটি শুনে আমার হৃদয় কষ্টে ভরে উঠল। পিছনে তাকিয়ে দেখলাম এ আর কেউ নয়, আমার সেই ছোটবেলার বন্ধু উৎস এবং কৌশিক। তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে।
আমার চোখে অশ্রু এসে পড়ল। মন ভরা কষ্ট নিয়ে বললাম, তোরা কেমন আছিস? উৎস বলল, ভালো নাই রে, তবে আজ তোকে বাঁচিয়ে দিলাম গৌতম বাবুর হাত থেকে। আমরা আজ সামান্য কিছু টাকার লোভে নিজের জীবনকে হারিয়ে ফেললাম। তুই জীবনে একটা কথা মনে রাখিস, টাকার লোভে কোনোদিন এই ধরনের বাজি ধরবি না, তাহলে হয়তোবা আমাদের মতো তোর অবস্থা হতে পারে। এই কথাগুলো শুনতে শুনতে আমার চোখে পানি অঝরে ঝরে পড়ছিল। এই যে আমার ছোটবেলাকার বন্ধুরা, তাদের সাথে ছেলেবেলা থেকে জীবনের বেশিরভাগ অংশটাই কাটিয়েছি। হঠাৎ কৌশিক বলে উঠল, ভাই, জানি না আর কোনোদিন তোর সাথে দেখা হবে কিনা, তবে ভাই তুই একটা কাজ আমাদের জন্য করবি ভাই। আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, কি করব বল? হঠাৎ উৎস বলে উঠল, ভাই, গৌতম বাবু আমাদের নৃশংসভাবে হত্যা করেছে ভাই। আমাদের দেহটি সেই জঙ্গলে পড়ে আছে। তুই দয়া করে ভাই আমাদের দেহের একটা সৎকারের ব্যবস্থা কর ভাই, নাহলে যে আমরা মরেও শান্তি পাচ্ছি না। এই অভিশপ্ত আত্মার জীবন আর ভালো লাগছে না ভাই। আমাদের সে দেহের সৎকারের মাধ্যমে আত্মার মুক্তি দে রে ভাই, আত্মার মুক্তি দে। এই কথা শুনে আমার মনের কষ্টটা আর কয়েক গুণে বেড়ে গেল। কষ্ট ভরা মন নিয়ে এবং অশ্রু ভরা চোখ নিয়ে বললাম, হ্যাঁ রে ভাই, তোরা আমার জন্য যা করেছিস তা আমি জীবনে ভুলব না। আজ তোরা না থাকলে হয়তোবা আমাকে মরতে হতো। আমি কালকেই তোদের দেহগুলোকে গয়া সৎকারের ব্যবস্থা করব। উৎস বলে উঠল, শুনে অনেক শান্তি পেলাম মনে। বন্ধু, তুই ভালো থাকিস। আর হয়তোবা কোনোদিনই আমাদের দেখা হবে না, হবে না সেই চায়ের দোকানের আড্ডা। কৌশিক কাঁদো কাঁদো গলায় বললে, হ্যাঁ, তা যা বলেছিস, কোনোদিন উপনীকে দেখা হবে না। শুনে আমার হৃদয় কেঁদে উঠল। আমি ভাবলাম, সত্যি তো, আর কোনোদিন হয়তোবা দেখা হবে না ওদের সাথে। হবে না সেই চায়ের দোকানের একসাথে আড্ডা, হবে না সেই প্রাণডালা হাসির গল্পগুলো। আজ আমি সবই হারিয়ে ফেললাম। এগুলোই ভাবছি। হঠাৎ উৎস এবং কৌশিক বলল, তুই ভালো থাকিস এবং আমাদের জন্য অবশ্যই সৎকার করিস। এই কথা বলেই তার খুশি মনে সেখান থেকে চলে গেল। আমি মাটিতে বসে পড়লাম, চোখে কান্না অঝরে ঝরে পড়ছে, হৃদয় কষ্টে ভরে উঠেছে। সেদিন রাতের জন্য আমি বাড়ি ফিরে আসি। পরদিন সকালেই গয়ায় গিয়ে ওদের দেহগুলোকে সৎকারের ব্যবস্থা করলাম এবং ভগবানের কাছে প্রার্থনা করলাম ওরা যেখানেই থাকুক ভালো থাকুক। বন্ধুরা, আশা করি এই ধরনের ঘটনা তোমাদের জীবনে কারোর সাথে ঘটেনি। যদি তোমার জীবনে এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আর দেরি কেন, এখনই আমাদের এই ইমেল অ্যাড্রেসে তোমার লেখা গল্পটি পাঠিয়ে দিতে পারো। হয়তোবা পরবর্তী অ্যানিমেটেড ভিডিও হতে পারে তোমার গল্পের উপরে। তাই আর দেরি কেন, এখনই তোমার লেখা গল্পটি আমাদের এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দাও। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে এবং খানিকটা হলেও তোমাদের মনকে ছুঁয়ে যেতে পেরেছে। আর এরই মাধ্যমে শেষ হয়ে গেল ভূতের বাড়িতে এক রাতের সিরিজটি।